ফার্স্ট চক, ডাস্টার এগুলো ব্যবহার করবে, বা ওই এখন যে পেনগুলো হয়েছে ওইগুলো। তো ফার্স্টে বলবে যে তোমরা সবাই কেমন আছো এটা জিজ্ঞাসা করতে পারো, বা আজকে যদি তোমাদের সকলকে প্রথমেই জানাই শারদীয়ার শুভেচ্ছা, এইভাবে শুরু করবে। ঠিক আছে, আমি তোমাদের বাংলা পড়াবো, তোমার নামটা বলতে পারো, দিয়ে তুমি পড়াবে হচ্ছে যে ক্লাসে, সেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিনা তুমি পড়াচ্ছ নবম শ্রেণীতে। নবম শ্রেণীর সাত ভাই চম্পা কবিতাটি আজ আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, হ্যাঁ, নবম শ্রেণীর সাত ভাই চম্পা কবিতাটা আজ আমি তোমাদেরকে পড়াবো। যখনই এটা বলবে, এবং কবিতাটির কবি হচ্ছেন বিষ্ণুদেব। আচ্ছা, রিদিমটা এই লেভেলেই, এই লয়েই রেখো, সেটা অনেক বেটার হবে। রিদিমটা এই লয়ে রাখবে, তাড়াহুড়ো করবে না, আর স্পিড খুব বাড়িয়ে দেবে না, কারণ এটা সবসময় মাথায় রাখতে হবে যে তুমি যদি স্পিড বাড়িয়ে দাও, তোমাকে যেমন সময়টাও দেখতে হবে, আর সময় বাড়িতে ঘড়ি ঘড়ি রাখবে পাশে, স্টপ ওয়াচ অন করে দেবে যখন প্র্যাকটিস করবে। স্টপ ওয়াচটা অন করবে অবশ্যই যখন প্র্যাকটিস করবে। সেটা সুবিধা। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে ফার্স্ট হচ্ছে আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর পাঠ্য সাত ভাই চম্পা কবিতাটি পড়াবো। তাহলে সেক্ষেত্রে সাত ভাই চম্পা উপরে লিখবে, আগে লিখবে বাংলা, এখানে তারিখ মেনশন করবে, তারিখটা দেবে, আজ হচ্ছে 26 তারিখ, 26/9/2025, নিচে একটা দাগ দিয়ে দেবে, সাত ভাই চম্পা, কবির নাম হচ্ছে বিষ্ণুদেব। এইভাবে শুরু করবে। তারপরে কি করছো না, তারপর এই সাত ভাই চম্পা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হচ্ছে, সেই কাব্যগ্রন্থটা এখানে নোট ডাউন করবে। যে কবিতাটি নেওয়া হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে, বিষ্ণুদের সাত ভাই চম্পা থেকেই নেওয়া হয়েছে, তাহলে সাত ভাই চম্পা যে কাব্যগ্রন্থ সেটা এখানে মেনশন করে দেবে। তারপর প্রথমে বিষ্ণুদের সম্পর্কে একটুখানি বলবে, আর এখানে মূল গল্পটা হচ্ছে যে সাত ভাই চম্পার গল্প, রূপকথার গল্প, আমরা তো রূপকথাতে পড়েছি সাত ভাই চম্পার গল্প, তো সেই রূপকথার গল্পই এখানে বলা হয়েছে। এইভাবে কবিতাটা ধীরে ধীরে লাইন বাই লাইন এটাকে বোঝাতে হবে। ঠিক আছে, লাইন বাই লাইন যখন বোঝাবে যে চম্পা তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে, অবহেলে সয় সকল যন্ত্রণায়, চম্পা কখন জাগবে নয়ন মেলে। তো এই চম্পা, আমরা মূলত যে চম্পার কথা জানি, সে রূপকথার প্রতীক, রূপকথার গল্পের সাত ভাইয়ের একমাত্র বোন চম্পা। কিন্তু এখানে বলছে চম্পা হলো সেই কল্পিত চরিত্র যে কিনা আমাদের দেশের শত শত অনেক, যারা যারা দেশের স্বাধীনতার জন্য প্রত্যেক মুহূর্তে লড়াই করছে, তাদেরকে বাঁচাতে পারে, তাদের জীবনের যে আত্মবিশ্বাস সেটা ফেরানোর প্রতীক হচ্ছে এখানে চম্পা। এই চম্পা যার মধ্যে যে সমস্ত যন্ত্রণা, দেশের যে বাংলাদেশের যে ছেলে মেয়েরা যারা, ছেলেরা যারা দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছে, যারা প্রতি মুহূর্তে যন্ত্রণা ভোগ করছে, তারা একমাত্র চম্পার জন্যই আজ বেঁচে আছে।
যে চম্পা কখন তাদের জন্য নয়ন মেলে তাকাবে, কখন তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। এইটা নেক্সট প্যারাতে, চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বলো, গৌরী শৃঙ্গ মাথা হেঁট টলমল। গৌরী শৃঙ্গ বলতে কাকে বোঝানো হয়েছে? হিমালয়কে বোঝানো হয়েছে, তাই তো? হিমালয়কে বোঝানো হয়েছে। সেই হচ্ছে পর্বতের রাজা, তাই জন্য গৌরী শৃঙ্গ বলা হয়েছে। আর চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ কত না সাঙন রজনী পোহালো বলো। বাংলাদেশের কথা এখানে বলা হয়েছে, যে দেশে দীপঙ্করের শিখা, মানে এই যে তিব্বতে গিয়ে যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যে বৌদ্ধ ধর্মের যিনি শিখা চালিয়েছিলেন, যেখানে গিয়ে কেউ, যার পক্ষে বৌদ্ধ ধর্ম প্রচার করা সম্ভব ছিল না, সেই কিন্তু বাঙালি, সেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, সে গিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করলেন তিব্বতে, নিষিদ্ধ দেশে। চীনে জলে হয় মঙ্গোলিয়ায় লেখা, চম্পা তোমায় চিনেছিল সিংহল। সিংহল বলতে আমরা শ্রীলঙ্কাকে বুঝি। ঠিক আছে, এখানে ওই এই যে তিনটে দেশ রয়েছে তাদের কথা বললে। এই হলো বিষয়বস্তু। তারপর তোমরা মাঝখানে একবার জিজ্ঞেস করবে তোমরা কি বুঝতে পেরেছো, এটা জিজ্ঞাসা করবে। তারপরে এই জায়গা থেকে তোমরা এখান থেকে, হ্যাঁ এটা হতে পারে যে এই জায়গা থেকে তুমি যখনই তুমি প্রশ্নটা আসছে সেখানে কিন্তু তোমাকে একটা কোয়েশ্চেন করা হতে পারে। ঠিক আছে, হয়তো কোনো প্রশ্ন করা হলো, তাহলে সেটা উত্তর দিতে হবে। মূল কাব্যগ্রন্থের যদি সালটা উল্লেখ করো সেটা ভালো হবে। বিষ্ণুদের মূল কাব্যগ্রন্থের সালটা, শাওন শব্দের অর্থ তুমি উল্লেখ করতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে শ্রাবণ। শাওন যে শব্দটা পড়লে তার, হ্যাঁ, তার কথার অর্থ হচ্ছে শ্রাবণ। তো 5 মিনিটের মধ্যে এই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। ঠিক আছে, আরেকটা জিনিস উল্লেখ করবে, আমি এখনো পর্যন্ত যতটা তোমাদেরকে পড়ালাম, সেখানে 12টি পংক্তি রয়েছে। ঠিক আছে, 12টি পংক্তি রয়েছে। যতটা তোমাদেরকে পড়ালাম, মোট 2টি স্তবক, যেখানে 12টি পংক্তি রয়েছে। পংক্তি বলতে এই লাইনগুলোকে বোঝানো হয়েছে, এটা ইনফর্ম করে দিতে এই পর্যন্ত। আর লাস্টে বলবে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। তোমরা কি বুঝতে পেরেছো? আগে জিজ্ঞাসা করবে, তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। আশা করি ওরা কোনো না কোনো প্রশ্ন করবে এটার নিরিখে, আর তা নইলে বলবে ধন্যবাদ। তখন তুমিও বলবে যে ধন্যবাদ, তখন তোমরা মানে তখন তোমার নেক্সট কোয়েশ্চেনে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ডেমনস্ট্রেশনটা, কিন্তু এটাই যে সময়ের মধ্যে করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সময়ের মধ্যে শব্দ অর্থ দিয়ে বোর্ডে ওয়ার্ক করে লিখে নিজেকে রেডি করতে হবে। মৌসুমী কি হয়েছে? রোজা, মৌসুমী তো মনে বাইরে আছে। হ্যাঁ আমি বর্তমানে এখন নেপালে আছি, তো এখানে হোটেলের ওয়াইফাই নিয়ে আর কি ক্লাস করছি। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো ভালো জায়গায় গেছো। নেপাল হ্যাঁ এখন ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ ম্যাম। নেপাল এখন শান্ত তো? হ্যাঁ একদম শান্ত এবং এত সুন্দর, মানে আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা একেবারে চায় বাগানের মাঝখানে, আর চারিদিকে উঁচু উঁচু সব হচ্ছে কি যে চা বাগানগুলো, বা পুরো ভ্যালিটা চারিদিকে পুরো আর প্রত্যেককে বসতে হবে, প্রশ্নগুলো বলতে হবে, এই নোট ডাউন করতে হবে। আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো আজকে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? যদি প্রশ্ন করি, যেমন প্রশ্ন করলাম যে বর্ধমান জেলার দর্শনীয় স্থান কোনটা, প্রশ্ন করতে পারি যে বীরভূম জেলার কি কি বিখ্যাত বা কটি সতীপীঠের মন্দির রয়েছে বীরভূম জেলায়, উষ্ণ প্রস্রবণ কেন্দ্র কোনটি বীরভূম জেলায়। ম্যাম কিসের মন্দির বলেন? সতীপীঠ? হ্যাঁ, ওই সতীপীঠ বা কটা মা কালীর মন্দির রয়েছে বিখ্যাত, সেটা কোথায় আছে ম্যাম? বীরভূম জেলায়। না মানে বীরভূম জেলায় কোথায় আছে? একটা হচ্ছে তারাপীঠ, একটা কঙ্কালীতলা।
আচ্ছা। আরেকটাও আছে, আরেকটা হচ্ছে ওই নন্দিকেশ্বরী সতীপীঠ যেটা। ম্যাম বীরভূমের মধ্যে কি শিউরি কালীবাড়িও পড়ে? হ্যাঁ পড়ে, ওটা লাভপুরে, নন্দিকেশ্বরী সতীপীঠটা লাভপুরে অবস্থিত। আচ্ছা, বীরভূম জেলায় একটা অভয়ারণ্য রয়েছে, বিখ্যাত অভয়ারণ্য, তার নাম কি? বীরভূম জেলায় বিখ্যাত একটি অভয়ারণ্য রয়েছে, তার নাম কি? এগুলো কিন্তু সব আছে নোটে, নোটটা এই কদিনে এক ফোঁটাও খুলে দেখো। বল্লভপুর অভয়ারণ্য, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। পূজা কোন জেলা থেকে আছো? আমি পূর্ব বর্ধমান জেলা থেকে। পূর্ব বর্ধমান জেলা, আচ্ছা। দামোদরের একটা ট্রিবিউটারিজ এর নাম বলো, উপনদীর একটা নাম বলো দামোদর। দামোদরের কি হবে? দামোদরের উপনদীর নাম হলো বরাকর। দামোদর ছাড়াও পূর্ব বর্ধমানে আর কোন নদী দেখতে পাওয়া যায় বা কোন নদী প্রবাহিত হয়েছে? ভাগীরথী আছে, ভাগীরথী প্রধান নদী যেটা আছে প্রবাহিত হয়েছে, এবং এটা পূর্ব বর্ধমান থেকে হয়ে কাটোয়ায় এসে অজয়ের সাথে মিলিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ক্লাসে পড়ানোর সময় সর্বপ্রথম আমরা কি লক্ষ্য করি? একজন শিক্ষক হিসাবে সর্বপ্রথম ক্লাসে পড়ানোর সময় তুমি কি লক্ষ্য করবে? ক্লাসে পড়ানোর সময় তুমি সর্বপ্রথম কি লক্ষ্য করবে? শিক্ষার্থীদের মধ্যে পড়ানোর শিক্ষার্থীদের মধ্যে পরিবেশটাকে প্রথম লক্ষ্য করবো, যে শুরু করার সেই উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে কিনা। যদি না থাকে সেটা আমি কথাবার্তার মাধ্যমে ছাত্রদের আকর্ষিত করে আমি পড়া শুরু করব। পড়াতে পড়াতে গিয়ে তুমি মানে তুমি পড়াচ্ছ, ধরে নাও তুমি পড়াচ্ছ ক্লাসে, ঠিক আছে, তাহলে তুমি কি লক্ষ্য করবে? পরিবেশ তাহলে লক্ষ্য করব যে ছাত্রছাত্রীরা মনোযোগী হয়ে শুনছে কিনা। এছাড়া আর বুঝতে পারছে কিনা ম্যাম এটাও তো বলতে হবে, জিজ্ঞেস করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা শুনছে কিনা। আর শিক্ষার্থীদের মধ্যে প্রথম কি সমস্যা তুমি বুঝতে পারবে এটা, মানে প্রথম কোন সমস্যাটা দেখা যায় তাদের মধ্যে? ল্যাক অফ ইন্টারেস্ট ম্যাম। Why? কারণ আমি যেই পাঠটা পড়াচ্ছি সেই পাঠটা
মানে মোনোটোনাস বা একঘেয়েমি হয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে নজর দিতে হবে। স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা এই বিষয়টা তো সব থেকে আগে জরুরি। প্রশ্নটা আমি কিসে করলাম? কি বললেন ম্যাম, আরেকবার বলুন। ওয়াই কেন? why do you think that students have lack of interest? তাহলে উত্তরটা কিসে হওয়া উচিত? ইংলিশে হওয়া উচিত। হ্যাঁ, তাহলে আর উত্তরটা ইংরেজিতে দাও। এই টোটালটা ম্যাম কি বলতে পারবো না। ল্যাক অফ ইন্টারেস্ট বলতে হতো না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছার অভাব বলতে হতো। ইংরাজি বললেই কিন্তু শুরু করে দেবে ইংরাজি বলতে। আচ্ছা আচ্ছা। মানে এটা ওদেরকে খুঁচিয়ে দেওয়া আর কি, ঠিক আছে? এটাই হলো বিষয়, এই জায়গাগুলো খুব মাথায় রাখতে হবে। আর ইংরাজিতে এমনিতেও করতে পারে, সেটা নয় যে করবে না, ইংরাজি নরমালি ওরাই শুরু করতে পারে ইংরাজি। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, প্রত্যেককে এই জিনিসটা করতে হবে। সেটা হলো ফার্স্ট প্রত্যেকে একজন একজন করে শুরু করবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। বলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। বিশ্বজিৎ, শুরু করো। ম্যাম নেক্সট দিন বলি, তাহলে এটা একটু গুছিয়ে লিখতে হতো সমস্ত কিছু। এটা বলো, এটা তো নরমাল বিষয়, এটা নিয়ে তো কোনো ব্যাপার নেই, যতটা পারো বলো। ঠিক আছে ম্যাম, 2 মিনিট শুধু টাইম দিন, আমি একটু ভেবে নিয়ে বলছি এখন। আচ্ছা, নেক্সট মৌসুমী, অ্যাভেলেবল হবে? পারা যাবে? মানে বাংলায় হলে হচ্ছে কি যা হবে, ইংরেজিতে বাংলায় বলি। আচ্ছা, বাংলাতেই বলো, আর কি বলবো, বাংলায় বললে হবে না, অ্যাকচুয়ালি ইংরেজিতেই বলতে হবে। এবার হ্যাঁ, পারমিশন নিয়েছো, হ্যাঁ যেহেতু হ্যাঁ। তুমি যখনই এটা করবে যে তোমাকে বলতে দেবে বাংলায়, কিন্তু ইংরাজিতে হুম, বললে যদি পরে আরেকজন যদি ইংরাজিতে বলে দেয়, সেক্ষেত্রে নম্বরটা কিন্তু সে বেশি ক্যারি করবে। আচ্ছা আচ্ছা। তাই এই জায়গাটা শিখতেই হবে। হ্যাঁ, দেখা যায় যে সবাই বাংলাতেই বলে দিয়েছে, দেন ইটস ওকে। যখনই একজন ইংরেজিতে বলে দেবে, অপরজন বাংলায় বলবে, সেক্ষেত্রে কিন্তু সে মার্কস ক্যারি করে চলে যাবে। এটা আমি লিখে দেবো প্রত্যেককে। প্লিজ introduce yourself. Then first answer, Name is I Rosa. am. My father. ফার্স্টে নিজের নামটা, my name is or I am, ঠিক আছে? হ্যালো, I ওই am পূজা দেবনাথ। I live in, পরের বাক্যটা হচ্ছে or I am coming from, তুমি যে জায়গা থেকে গেছো, বা I live in করতে পারো, ঠিক আছে? সহজ ভাবেই বলছি, I live in। I passed মাধ্যমিক এক্সামিনেশন from, যে স্কুল থেকে পড়েছো সেই স্কুল। Then passed higher secondary examination from these schools, নামগুলো বলতে হবে। আচ্ছা, এবার যদি মার্কসটা বলতে হয়, with 80% মার্কস, ঠিক আছে? পার্সেন্টেজটা বলবে। আচ্ছা, দেন I graduated from, suppose Calcutta University or University of Calcutta or Bardhaman University or Kollan University, etc etc, with পার্সেন্টেজটা বলবে। তারপরে হচ্ছে মাস্টার্স এন্ড বিএড ফ্রম আছে। এখানে একটা আরেকটা বিষয় হচ্ছে যেটা সাল, তাহলে ইন ইউজ করবে, ইন 2010 2012 এইভাবে সালগুলো যাবে, ঠিক আছে?
নাও আই এম ওয়ার্কিং যদি কোনো কাজ করে থাকো তাহলে সেটা দেবে, অর নাও আই এম প্রেজেন্ট আই এম হাউসওয়াইফ যদি কাজ না করে থাকো, যদি ছোটখাটো যে কোনো কাজ করে থাকো, সেটা গভর্নমেন্ট হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট জব হতে পারে, অর হাউসওয়াইফ হতে পারে, এটাই দিয়ে দেবে। ঠিক আছে, সেটা বলবে এই মুহূর্তে আমি এটা করি। বর্তমানে আমি এসএলএসটি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। নাও আই এম প্রিপেয়ার্ড ফর SLST examination and I qualified in written examination and এবং বলবে যে বর্তমানে আমি ইন্টারভিউর জন্য and I appeared in the interview stage and I appeared from I appeared in interview stage. ওকে, এই জায়গাগুলো কিন্তু নিজেকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের বলা। ম্যাম আমাদের বাংলার ক্ষেত্রে কি এটা খুবই জরুরি, মানে এটা বলা? কোনটা? মানে ইংলিশে বলাটা কি খুবই জরুরি? অবশ্যই, যদি প্রশ্ন ইংরেজিতে হয় উত্তর ইংরেজিতেই দিতে হবে। আচ্ছা জরুরি নয়, তুমি যদি না পারো তাহলে বলবে যে স্যার অর ম্যাডাম আমি ইংরাজি আমি বুঝতে পারি কিন্তু খুব ভালো কমিউনিকেট করতে পারি না, বা খুব ভালো ইংরেজিতে আমি কথা বলতে পারি না, বা স্বচ্ছন্দ নই। বলতে পারি না বলবে না, না শব্দটা ইউজ করা যাবে না। ইংরেজিতে বলতে আমি খুব একটা স্বচ্ছন্দ নই, আমি কি বাংলায় বলতে পারি? এবার বিষয়টা হচ্ছে তুমি বাংলায়, তোমাকে পারমিশন দিয়ে দেবে, তাতে কোনো অসুবিধা নেই, বাংলাতেই বললে তুমি ভালোই বলেছো, ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো একজন ক্যান্ডিডেট যাকে ইংরেজিতেই প্রশ্ন করা হয়েছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এবং সে ইংরেজিতেই ঝটপট উত্তর দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমার কি মনে হয় তোমার থেকে সেই ব্যক্তিটা তো প্রশ্ন নাম্বারটা তো ক্যারি করে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা তাহলে কি শুধু এই সেলফ ইন্ট্রোডাকশনটাই ম্যাম জানা মানে মানে আমাদের তৈরি করে নিতে হবে, না এর বাইরেও যে প্রশ্নগুলো হবে সেগুলো কি ইংরেজিতে এগুলো সাধারণত ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটাই ইংরেজিতে হওয়া উচিত। কোনো সাবজেক্টের প্রশ্ন নিশ্চয়ই ইংরেজিতে হবে না, সেটা তো বাংলাই। আর যদি টুকটাক কিছু জিজ্ঞেস করে থাকে দেন আমি বললাম যে যদি অন্য কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে যে হাউ মেনি ডিস্ট্রিক্টস হ্যাভ ইন ওয়েস্ট বেঙ্গল, এরকম কিছু যদি জিজ্ঞাসা করে বাংলাতেই করবে আশা করি। আমি জানি যে ওয়েস্ট বেঙ্গলের ওরা খুবই ভালো করে জানবে যে কি বলে তত অভিজ্ঞ নয়, এবং ইংরাজিতে বলতে গেলে সবাই আচ্ছা আচ্ছা WBCS ও সবাই খটমট মানে থতমত খায়, তো সেক্ষেত্রে SLSTর জন্য অত বেশি দেখুন। ঠিক আছে, আচ্ছা ম্যাম মোটামুটি ছোট ছোট প্রশ্নগুলো শিখিয়ে রাখবো বাংলা এবং ইংরেজিতে। হাউ মেনি ডিস্ট্রিক্টস হ্যাভ ইন ওয়েস্ট বেঙ্গল, দেন 23 ডিস্ট্রিক্টস হ্যাভ ইন ওয়েস্ট বেঙ্গল, এগুলো মোটামুটি ভাবে একটু জেনে যাওয়া, নিজে কি করি এই বিষয়গুলো একটু জেনে যাওয়া। ঠিক আছে, ছোট ছোট আমি বলছি কমন যে বিষয়গুলো এগুলো একটু হ্যাঁ ম্যাম অবশ্যই। একদম কমন বিষয়গুলো জেনে যাওয়াটা উচিত। ঠিক আছে, আর কিছুই ম্যাম আমার একটা প্রবলেম আছে, আমার তো নামের সারনেম নেই, শুধু রোজা আছে, মানে খাতুন বা কিছুই নেই, শুধু রোজাই আছে। আচ্ছা, আমাকে নামে এটা সারনেম নেই কেন? ওয়াই? যদি এই কোশ্চেনটা আসে মানে তুমি বাংলাতেই বলো। আমি সেটার জন্যই আমি প্রশ্ন মানে ভাবছিলাম যে আমি এটার জন্য কি অ্যান্সার দেবো। আমার বাবাই দেয়নি, তখন বলেছিল যে যে প্রথম থেকেই সারনেম না একদম হ্যাঁ ক্লাস 1 থেকে মানে মাধ্যমিক থেকেই নেই আমার। মাধ্যমিক এইচএস না, মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন মাস্টার্স কোথাও নেই। এবার মাস্টার্সে আমার গ্রাজুয়েশনে আমার মানে তখন সারনেম ছাড়া হচ্ছিল না বলে রোজার নান লাগাতে হয়েছিল, নান মানে ইউনিভার্সিটি থেকেই বলেছিল। আচ্ছা, মানে তখন আমাকে ধরো না আমি বলছি মাধ্যমিকে কি ছিল, নামটা রোজাই ছিল তো? শুধু রোজা, হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্রাজুয়েশনে মানে ইউনিভার্সিটিতে গিয়ে কি হয়েছিল? ওখানেও তো রোজাই হয়েছে।
হ্যাঁ, ওখানে রোজা হয়েছে, মানে ওখানে নান মানে কিছুই নয়, ও রোজা মানে কম্পিউটারে নিচ্ছিল না। ও ওই তারপরে সেই জন্য আমাকে বর্ধমান ইউনিভার্সিটি থেকেই বলেছিল যে নান বসাতে। তারপর আবার মাস্টার দেখেছে আবার আবার রোজা আছে। কি কি বসাতে বলেছিল, নাম বসাতে? নান নান, NON, মানে নান কিছুই মানে না কিছু ম্যাম, না। নান। আচ্ছা আচ্ছা, কিছুই না, নান নান মানে নান বসাতে হ্যাঁ। বলেছিল, আচ্ছা আচ্ছা। হুম। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হও, সারনেম নেই তোমার। না না, আমার প্রচুর কিছু টেনশন বলবে আমার না। এই যে এটার হ্যাঁ, জন্য। এটা জিজ্ঞাসা হ্যাঁ, করবে যে তুমি সারনেম আগে ব্যবহার করতে মাধ্যমিকের আগে, এটা প্রশ্ন উঠতেই পারে যে সারনেম কি আগে হুম। ব্যবহার করতে। তখন তুমি যদি আ- ব্যবহার করো তাহলে বলবে যে হ্যাঁ আমি ব্যবহার করতাম। আর যদি বলো ব্যবহার যে করতাম না। করতে না, তো না, ব্যাস আমি সারনেম ব্যবহার করি না, এবার কেন ব্যবহার করো না সেটা তো তুমি জানো, ডিরেক্টলি সেটা এবার অ্যাপ্রোচ। সেটা ওটা 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 না আমার বাবাই দিয়েছিল। এবারে বাবা বলছে তখন মানে মানে কোনো মানে কারণই নেই, আমি বুঝতেই পারি না যে এটা কেন সারনেম দেয়নি। আমার প্রচুর প্রবলেম ফেস করতে হয় ম্যাম। মানে কেন দেয়নি, এটা কেন, এটা কি ইচ্ছাকৃত দেয়নি? জানি না, আমি ঠিক তখন তখন বলতো যে সারনেম দেওয়ার প্রয়োজন নেই। তাই বলছে তুমি যে রোজা, তোমার এখানে সারনেম দিলে কি একটা ধর্মগত ব্যাপার চলে আসে, যে মানে ওকে আইডেন্টিফাই করা হয় যে ও হিন্দু বা ও মুসলিম, এরকম। তাহলে তুমি এটা যদি হয়ে থাকে তাহলে তুমি বলবে যে আমাকে ছোট থেকেই কোনো সারনেম দেওয়া হয়নি। তার কারণটা আমি হ্যাঁ, খুব একটা আমার জানা নেই। আহ, কারণ ওটা আমার বাবা দিয়েছিল। জানানো হয়নি এই বিষয়। এবং আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়ই বলবে, যদি এই এই পর্যন্ত তুমি বলে থামবে। এরপরেও যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কেন হুম। তোমার এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে, বলবে যে না আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আমার উচ্চ শিক্ষার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো অসুবিধা আমাকে আমাকে সেভাবে সামনে আ- সম্মুখীন না, হতে তাহলে হয়নি। যদি বলে যে তোমার গ্র্যাজুয়েশনে কেন নান বসাতে হলো, তাহলে তো তোমার প্রবলেম হয়েছিল, তাই না? তাই বলে যদি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলে তখন তুমি বলবে যে হ্যাঁ ওখানে তখন ইউনিভার্সিটি থেকে বলা হয়েছিল যে যেহেতু সারনেম নেই, তো সেহেতু হুম। ওখানে আমাকে নান নান বসাতে হবে। কিন্তু এর থেকে ওরা বেশি কিছু করবে না। আর কিছু আইনগত কোনো এই জায়গা মানে সারনেম লাগবে, এটা আইনগত কিন্তু কোনো জায়গা নেই, ঠিক আছে? মানে সেই হুম। কারণে ওরা এই নিয়ে আর কোনো প্রশ্ন তুলবে না। আচ্ছা ঠিক আছে। গুরুতর কোনো সমস্যাতে পড়তে হবে, ঠিক আছে? ওটাই বলছি ম্যাম, আমার তো সব সময় মানে আমি যেখানেই যাই ইউনিভার্সিটি, যেখানে পরীক্ষাগুলোতেই যাই, আমাকে এটার জন্য প্রবলেম ফেস করতে হয়। সবাই উঠে বলেই সারনেম নেই কেন। না, এখনকার নিয়ম অনুযায়ী তুমি বলবে যে আমি জানি না, কারণ এখনকার নিয়ম অনুযায়ী সারনেম রাখতে হবে। এটা একেবারেই এবং যদি খুব বেশি জোরাজুরি করে, আমি আমি তোমাকে ডিটেলটা দিয়ে দেব। এখনকার মানে অ্যাকর্ডিং টু ল, তোমার কি বলে আর্টিকেলটা, যে আচ্ছা তোমার কি বলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আইনগত যে ধারাটা, যে যেটা হচ্ছে যে এখনকার নিয়ম অনুযায়ী মানে একটু তুমি ওইভাবে তো জোর দিয়ে বলবে না। তুমি বলে স্যার আমার যতটুকু মনে হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি যে এই সম্ভবত আইনের এই ধারায় এই মুহূর্তে শুধুমাত্র নাম থাকলেই তাকে আইনগত স্বীকৃতি দেওয়া যেতে পারে। তার যে কোনো রকম টাইটেল থাকতে হবে তার নির্দিষ্ট করে দেশের সর্বোচ্চ আইনে সেরকম ভাবে কোনো কিছু লিখিত ভাবে দেওয়া নেই। মানে একজন ব্যক্তি তার বাবার যে টাইটেল আছে সেটাও সে ব্যবহার করতে পারে চাইলে, অথবা নাও করতে পারে, অথবা মায়ের টাইটেল ব্যবহার করতে পারে, অথবা নাও করতে পারে, ঠিক আছে? আমি আর্টিকেল ধারাটা তোমাকে দিয়ে দেবো, যাতে আচ্ছা কোনো রকম ঠিক আছে। মানে এর মধ্যে না পড়তে হয়, ঠিক আছে? তবে আমি যতটুকু ঠিক জানি আছে। কোনো রকম করতে হবে না, আমার মনে হয় এত দূর যাবে না, কারণ ওরাও জানে যে আইনগত স্বীকৃতি আছে এটাতে। এবং সেই কারণেই আচ্ছা তোমাকে এখনো পর্যন্ত কেউ আটকায়নি, আইনগত স্বীকৃতি আছে বলে। আচ্ছা। মাস্টার্সে আটকায়নি তো কোনো রকম? হ্যাঁ। মাস্টার্সে কিছু বলেনি তো? না না, ওখানে আবার রেজাল্ট টেজাল্ট সব রোজা নামেই এসছে। হ্যাঁ তো সার্টিফিকেটও রোজা নামেই এসছে। শুধু গ্রাজুয়েশনে মানে ফর্ম ফিল আপের সময় মানে ওই কম্পিউটারে মানে নিচ্ছিল না, সাবমিট হচ্ছিল না। হ্যাঁ, ব্যাস এই তো এটা বলে একটা সারনেম চাইছিল, আর আমার নামটা এতটাই ছোট যে নামটাকে আর কেটে সারনেম দেওয়া যাচ্ছিল না। এতটাই ছোট নামটা, নামটাও তো খুব ছোট, এবারে রো আর যা যদি করে সারনেম তাও হচ্ছিল না, তো সেই জন্য নান বসাতে বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? আমি বলে দিলাম। আর আমি হ্যাঁ ডিটেলটা আমি তোমাকে ঠিক আছে। পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রত্যেকটি স্কুলে স্কুল ছুটের পরিমাণ খুব বেশি।
স্কুল ছুটের পরিমাণ খুব বেশি, যদি তোমার স্কুলে এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে, বা তোমার ক্লাসে যদি তুমি এই ধরনের সমস্যার সম্মুখীন হও, তাহলে তুমি তাদেরকে মানে শিক্ষার্থীদের কিভাবে স্কুলে ফেরানোর চেষ্টা করবে বা পড়াশোনার মধ্যে ফেরানোর চেষ্টা করবে? এই প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। বিশ্বজিৎ বলো। হ্যাঁ ম্যাম, আরেকবার প্রশ্নটা বলবেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্কুল ছুটের পরিমাণ খুব বেশি, তো একজন শিক্ষক হিসাবে যদি আপনার ক্লাসে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, আপনি আপনার ছাত্রদেরকে কিভাবে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনবেন? প্রথমত আমি স্টুডেন্টকে বোঝাবো যে পড়াশোনা করার ভালো দিকটা কি, আর দ্বিতীয়ত আমি তার গার্জেনের সঙ্গেও দেখা করে বোঝাবো ব্যাপারটা, যে মানে স্টুডেন্টদের কেন মানে পড়াটা করতে হবে এই বিষয়টা, যাতে মানে স্কুল ছুটির সংখ্যা যাতে বেশি না হয় সেটা তো আমাকে লক্ষ্য রাখতে হবে। ধরুন কারণ এমন একটা বিদ্যালয়ে দেওয়া হলো যেখানে আপনি পড়াতে গিয়ে দেখছেন সেই বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের অনেকেরই, আপনি তো তাদের অভিভাবকদেরকে বোঝাবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেকেরই হচ্ছে তারা প্রায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, বা তাদের জেনারেশনের আপনি যাকে পড়াচ্ছেন তিনি হচ্ছেন ফার্স্ট জেনারেশন লার্নার। ঠিক আছে, ফার্স্ট জেনারেশন লার্নার মানে বুঝতে পারো তো কাকে বলে? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে সেই প্রথম লেখাপড়া শিখছে, তাহলে আপনি কিভাবে তো তার বাবা মাকে কনভিন্সড করবেন যে বিদ্যালয়ে যাতে সেই শিক্ষার্থী বা সেই ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে পড়বে? আচ্ছা, তারা একেবারেই দারিদ্র সীমার নিচে অবস্থিত, তাদের আর্থিক অবস্থা একেবারেই খুব একটা ভালো নয়। হ্যাঁ, সরকার থেকে যে এখন মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে, এটাও একটা মানে ভালো দিক, যে তারা স্কুলে এসে পড়াশোনার পাশাপাশি নিজেদের মানে টিফিনটা সেটা করে নিতে পারবে। এটা হচ্ছে প্রথম। এরপরে সরকার থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়, যেটার মাধ্যমে স্টুডেন্ট নিজের পড়াশোনার খরচ চালাতে পারবে। এছাড়া সরকারের আরো বিভিন্ন স্কিম, যেরকম ঐক্যশ্রী দেওয়া হয়, মানে এই বিষয়টা সবুজ সাথী, তার মাধ্যমে তারা একটু দূরের জায়গা থেকে মানে স্কুলে আসতে পারবে। এছাড়া স্কুল থেকে এখন বই, এমনকি খাতা, ব্যাগ, জুতো, এই সমস্ত কিছুই স্কুল থেকে দেওয়া হয়, যেটা একটা স্টুডেন্টের পড়াশোনার কাজে স্টুডেন্টকে উৎসাহিত করবে পড়াশোনা করতে। এবং আমি তার অভিভাবকদেরও বোঝাবো যাতে এই এই সুবিধাগুলো যে সে নিতে পারে, এবং ছেলেটি যাতে শিক্ষিত হয় এবং তারপরে নিজের ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে, সেই ব্যাপারেই আমি তাদেরকে বোঝাবো এবং উৎসাহিত করব যে স্কুলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। গুড, রাইট। আচ্ছা, ঐক্যশ্রী যে প্রকল্পের কথা আপনি বললেন, সেই প্রকল্পের মাধ্যমে মানে কারা সুবিধা পায়? ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় পায়। বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম মুসলিম, এছাড়া আরো যেসব আমাদের ধর্ম আছে, মানে তারাই অ্যাকচুয়ালি এটা পায়। সংখ্যালঘু সম্প্রদায়, হ্যাঁ, সংখ্যালঘু সম্প্রদায়কে এখানে শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেওয়া হয় ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে। অবশ্যই হ্যাঁ তুমি একটা জিনিস একটু হোল্ড করো, একবার একটু হোল্ড যাচ্ছে তো? শোনা যাচ্ছে? কি যেন বলছিলাম, বলো হ্যাঁ, একবার। শুনতে পাচ্ছি, ঐক্যশ্রী। হ্যাঁ হ্যাঁ, ঐক্যশ্রী। তারপরে যেটা হলো যে জাস্ট এমনি, ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, শুধু বলবে যে পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি সম্পর্কে তাদেরকে জানাবো, যাতে তারা এই বিষয়ে পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি সম্পর্কে তাদের অভিভাবকদেরকে জানাবো, যাতে তারা এই বিষয়ে জানতে পারে। এবং একাধিক প্রকল্প রয়েছে যেগুলো পেলে, কন্যাশ্রী রয়েছে, যেগুলো অবশ্যই যে যে প্রকল্পগুলোর নাম বলবে তার সম্পর্কে জেনে যাবে। যদিও প্রকল্পের সম্পর্কে জেনে যেতে হবে, গুরুত্বপূর্ণ, এমনিতেও জেনে যেতে হবে, আমি নোট দিয়ে দেবো। ম্যাম, স্কুল ছুটের পরিমাণ খুব বেশি হলে ওটার অ্যান্সারটা বেস্ট অ্যান্সার কি হবে একটু বলে দিন।
হ্যাঁ বলছি, এক এক করে বলছি। স্কুল ছুটের পরিমাণ বেশি হলে এটার একটা বড় বিষয় হচ্ছে, সর্বপ্রথম আমি শিক্ষার্থীকে বুঝিয়ে বলবো যে লেখাপড়ার গুরুত্ব কোথায়। লেখাপড়া যদি তারা শেখে তাহলে বড় হয়ে তারা এর থেকেও বেশি অনেক বর্তমানে বিভিন্ন পেশার, কারিগরি পেশার সঙ্গে যুক্ত হতে পারবে। ভবিষ্যতে সে ডাক্তার সে যদি মন দিয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সে প্রশাসনিক দপ্তরের অফিসার হতে পারে। প্রশাসনিক অফিসার অর্থাৎ কিনা আজকাল গ্রাম থেকে অনেকেই যারা আইএএস আইপিএস একদম কি বলবো, এই বিষয়ে আমরা বিভিন্ন ইন্সপিরেশন বা তাদেরকে বিভিন্ন সিনেমার কথা বলতে পারি, আমরা বুঝিয়ে বলতে পারি যে দেখো 12th ফেলের মতো সিনেমা রয়েছে যেগুলো একজন শিক্ষার্থীকে সে যাতে, কারণ যেহেতু এটা একটা শিক্ষণীয় সিনেমা তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, আমার সিনেমার কথা বললেও মুশকিল আছে, তার পরিচালক বা তার সিনেমা যে অ্যাক্টর আর কি, মূল অ্যাক্টর, তার কথাও জেনে যেতে। ঠিক আছে, আসছি, বলে দিচ্ছি সবগুলোই। তো সেক্ষেত্রে আহ, একদিন না একদিন যদিও জীবনটা সিনেমা নয়, তবে হ্যাঁ যদি চেষ্টা করা যায় যে অবশ্যই জীবনে বড় হওয়া যায়, সেক্ষেত্রে তুমি তোমার পরিবারের পাশে থাকতে পারবে, তাদেরকে আর্থিক সাহায্য করতে পারবে। আজকে আহ, যে কষ্টটা তারা তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কষ্ট, একদিন তাহলে যদি লেখাপড়া করো, যদি জীবনে সেই লক্ষ্যে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারো, জীবনে অবশ্যই দাঁড়াবে এই বিষয়গুলো। এবং এর জন্য হ্যাঁ অর্থনৈতিক সমস্যা তো রয়েছে পারিবারিক, সেই ক্ষেত্রে সরকারের অনেক প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলোতে প্রয়োজনে একজন শিক্ষক হিসাবে এইটা বলে দেবে, উল্লেখ করে দেবে যে আমি প্রয়োজনে চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব যে প্রয়োজনে সেই পরিবারটিকে সেই প্রকল্পের আওতায় নিয়ে আসা, বা তারা যাতে সেই সুবিধাটি পায় সেই বিষয়ে তাদেরকে প্রশাসনিক দপ্তরে গিয়ে কথা বলা, এবং প্রয়োজনে এই বিষয়ে আমি আমার সহ শিক্ষকদের, আমার বিদ্যালয়ের যে হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক রয়েছেন, তাদের সাহায্য নেব এই বিষয়টা। অবশ্যই নিজে একা করতে যেও না, সবাইকেই বলবে সেটা। ঠিক আছে, এটা হলো বেস্ট উত্তর। তাহলে তোমার মধ্যে এটা দেখবে যে না তুমি একা কোনো কিছু করছো না, তোমার মধ্যে সেই জায়গাটা আছে যে কিনা সকলকে নিয়ে থাকতে পারে। এবারে আসি কেন আমি বললাম 12th ফেল সিনেমাটার কথা, যেটা 2023 সালের একটা সিনেমা। এই সিনেমাটাতে একজন সাধারণ অর্থনৈতিক আর্থিক ভাবে পিছিয়ে পড়া একটা সন্তান, যে বিহারের ছেলে, যার ভবিষ্যতে তার ইউপিএসসি ক্র্যাক অর্থাৎ কিনা আইএএস অফিসার হওয়ার গল্প। এই সিনেমাটাতে কিভাবে সে এগিয়ে গেছে জীবনে তার কথা বলা হয়েছে। সিনেমাটার পরিচালক হচ্ছে বিধু বিনোদ চোপড়া। সিনেমার পরিচালক হচ্ছে বিধু বিনোদ চোপড়া। কেন বলছি, এই বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই সিনেমার নায়ক। এই সিনেমার যিনি নায়ক তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন মেসি। বিক্রান্ত মেসি আর মেসি, ঠিক আছে, বিক্রান্ত মেসি। তথ্যগুলো বললাম, যদি লেখো লিখে নাও একবার। 12th ফেল সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া। আর্থিকভাবে পিছিয়ে পড়া, বিহারের একটি ছোট্ট পরিবার থেকে আইপিএস অফিসার হয়ে ওঠার গল্প সিনেমাতে দেখানো হয়েছে। আইপিএস অফিসার হয়ে ওঠার গল্প সিনেমাতে দেখানো হয়েছে। সিনেমার যিনি নায়ক বা মূল চরিত্র, যিনি এই বছর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেয়েছেন, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন, সরি, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মেসি। নাম হচ্ছে বিক্রান্ত মেসি।
হয়েছে? এই অবধি হয়েছে সকলের লেখা? ওকে, এবারে হলো যে এই বছর আরো দুজন আরেকজন মানে আর কি একই সাথে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। জওয়ান সিনেমা থেকে শাহরুখ খান। ওকে, শ্রেষ্ঠ অভিনেতা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সিনেমা বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে রানী মুখোপাধ্যায়। রানী মুখার্জি। সিনেমাটার নাম লিখে নেবে। সিনেমা এটা দেখেছিলাম, রাষ্ট্রপতি দিচ্ছিলেন না? হ্যাঁ একদম। সিনেমাটার নাম হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস ফর ইন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সিনেমাটার নাম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সরি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখোপাধ্যায়। ব্যাস এইটুকু জেনে গেলেই হবে, যথেষ্ট। কারণ এটা সদ্য ঘটনা, আসতেই পারে, দিতেই পারে। এই কারণেই বললাম। এই তিনজনই কি একই সঙ্গে পেয়েছেন এই বছরই? হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে এই তিনজনই একসঙ্গে পেয়েছে। আচ্ছা, 2025। এই তো ফেসবুকে রিলটা ভাইরাল হচ্ছিল, দেখলাম। হ্যাঁ, এটা সিনেমার ক্ষেত্রেই জাতীয় পুরস্কার। এছাড়াও অন্যান্য বিভাগে অনেকেই পেয়েছে, একজন বাঙালি, কিন্তু সেটা খুব একটা মানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অত ভেতর থেকে দেবে। ম্যাম আরেকটা কথা আরো বলছি। একজন পেয়েছে, পেয়েছে করণ জোহার পেয়েছে। বিখ্যাত পরিচালক করণ জোহার শ্রেষ্ঠ নির্দেশক হিসাবে এটা আসতে পারে। করণ জোহার শ্রেষ্ঠ নির্দেশক। পরিচালককে অ্যাকচুয়ালি শ্রেষ্ঠ নির্দেশক বলা হয়, শ্রেষ্ঠ নির্দেশক, ঠিক আছে? বলছি আর একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বলো। বলছি আমাদের তো স্পেশাল পেপার আলাদা প্রত্যেকেরই, এখানে মানে আলাদা একটা স্পেশাল পেপার ছিল, তো সেই ক্ষেত্রে আপনি কি করাবেন ওই ওই ব্যাপারটা? স্পেশাল পেপারের ক্ষেত্রে আমি প্রশ্ন ধরবো, কিন্তু ইন্টারভিউ ক্লাসে সেটা প্রশ্ন আমি মাঝে মাঝেই ধরবো, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে। তোমার যেমন ছিল, বলেছিলে বোধহয় কথা সাহিত্য ছিল নাকি ছিল না, মধ্যযুগ, না, মধ্যযুগ ছিল। তো সেক্ষেত্রে আমি প্রশ্ন অবশ্যই ধরবো, কিন্তু তোমাদের আমি বাংলা যে খুব একটা আলাদা করে কিছু পড়াবো এই মুহূর্তে সেটা বলছি না, কারণ ইন্টারভিউটা রেডি করতেই অনেকটা টাইম যাবে। কিন্তু প্রশ্ন আমি ধরবো, ঠিক আছে? হ্যাঁ, এবার ধরুন আমার মধ্যযুগ মানে বলে যে আমি মধ্যযুগই শুধু জানবো সেটা তো নয়, এখানে আরো অনেকে রয়েছেন বোধহয়। সবটাই। এবার বাকিরাও অন্য অন্য সাবজেক্টের, মানে অন্য অন্য টপিকের। এবার বাংলা সাহিত্য মানে সবকিছু নিয়েই তো, এবার তার সেই বিষয়টা যদি প্রশ্ন করা হয় আমার মনে হয় ভালো সেই হয়। বিষয়েও প্রশ্ন করবো, ঠিক আছে, যে সাবজেক্টের প্রশ্ন তো করবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতিককালে একজন বিখ্যাত গায়কের ম্যাম মৃত্যু হয়েছে, তার নাম কি? হ্যাঁ বল। বলছি আপনার কাছে যদি ওই স্পেশাল পেপারের কাছে স্পেশাল পেপারের যদি কোনো নোটস থেকে থাকে তাহলে সেগুলো একটু সেন্ড করে দেবেন, তাহলে ওগুলো আমরা বাড়িতে পড়ে নিতে পারবো। দেখো আমি নোটসটাই, যেমন সাপোজ আমি বলছি যেমন কথা সাহিত্য, বা যেমন হচ্ছে ধরো মধ্যযুগ, তো কথা সাহিত্যের উপরে নোটস আমি কিভাবে বলবো বলো? এটা তো কোনো আদি অন্ত নেই, যা কিছু ধরতে পারি ইচ্ছা করি।
তাই না? একদম আমার প্রথম থেকেই তোমাদেরকে পড়তে হবে। তোমরা শুরু করো, আমি পড়া যেমন ধরো আমি জিজ্ঞেস করলাম যে হয়তো একদিনে বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথটা পড়া দিলাম, ঠিক আছে, কথা সাহিত্যের ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এটা হতে পারে। আচ্ছা হ্যাঁ ম্যাম, এটাও হয় যে আবার কোন কোনগুলো পড়েছি না পড়েছি এটাও তো জানা উচিত। হ্যাঁ, এবারে আমার মনে হলে তোমাদেরকে আমি ভালো আরো একবার বলবো যে কোনগুলো তোমরা পড়েছো বা কোনগুলো পড়োনি, সেটা আমি তোমাদের গ্রুপে লিখতে থাকবো প্রত্যেকের স্পেশাল পেপার অনুযায়ী, ঠিক আছে, বা যেগুলো যেগুলো পড়বে বলে দেবো। তার মধ্যে থেকে যেগুলো ধরো কাছে নোট নেই, আমি নোট দিয়ে দিলাম, এটা আছে, আমি তো আছি, সুবিধা নেই বাংলার জন্য। হ্যাঁ, যে রিসেন্টলি যেটা বলছিলাম যে সাম্প্রতিককালে একজন বিখ্যাত গায়কের মৃত্যু হয়েছে, তার নাম কি? জুবিন গার্গ। জুবিন গার্গ। জুবিন গার্গ। আচ্ছা, তিনি উনি কোন 19 রাজ্যের ডিসেম্বর 2000। তিনি কোন রাজ্যের গায়ক? আসাম। আসাম। Yes. এবারে বলো, রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠি কত সালে প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি কত সালে প্রকাশিত? 1917। হ্যাঁ, সালটা? উনিশশো ছাব্বিশ ম্যাম। 1932-33। না, 26 কি করে হবে? প্রকাশকাল হচ্ছে 35, 34। 1931। 1931। রাশিয়ার চিঠি হচ্ছে, না, 30 সালে তিনি রাশিয়া 19। ভ্রমণে গিয়েছিলেন, তারপর তিনি ফিরে এসে রাশিয়ার চিঠি লেখেন। আচ্ছা, এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, তারপর তিনি ফিরে এসে রাশিয়ার চিঠি লিখেছেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলো সাল কত? হ্যাঁ, ঠিকই বলেছো, 1935। 34। 34। না, 31, 31। প্রকাশকাল হচ্ছে হ্যাঁ, 31। 1931 রাশিয়ার চিঠি। আচ্ছা বলো, তারপরে হচ্ছে ওরে নবমী নিশি না হইও রে অবসান, পদটি কার লেখা? ওরে নবমী নিশি না হইও রে অবসান, কমলাকান্ত। কমলাকান্ত। কমলাকান্ত ভট্টাচার্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি রাগরাগিনী রয়েছে? 32টি। 32টি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম বলো। চোখের বালি। চোখের বালি। চোখের বালি। চোখের বালি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবপর্যায় বঙ্গদর্শন। নবপর্যায় বঙ্গদর্শন। নবপর্যায় বঙ্গদর্শন। আচ্ছা, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস কি জাতীয় রচনা? কমেডি নাটক। কমেডি নাটক। কমেডি। পাবলো নেরুদার জন্ম কোথায়? চিলি শহরে।
চিলি শপ। জয়দেব আছো ক্লাসে? জয়দেব ক্লাসে আছো? হ্যাঁ। ডেমনস্ট্রেশন কবে দেবে? কেন? হ্যালো, বলছি ডেমনস্ট্রেশন কবে দেবে? পুজোর পর। পুজোর পর। কি অ্যাপ্রোচ, বলে দিচ্ছে পুজোর পর, কালকে হবে না? এই ঝামেলা টামেলা আছে এখন, পুজো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কালকে কালকে কখন হবে ম্যাম? কালকে এই সময় 7:30 থেকে। আচ্ছা, হোক, তাই হোক, একটা প্রস্তুতি নিয়ে দিয়ে দেবো আর কি, কতটা কি দিতে পারা যায়। ওটা ডেলি নয়, মানে কি বলবো, একদিনে দিলে হয় না, ওটা বারবার করে টাইমিং এ শেষ করতে হবে। 5 থেকে 7। সব প্রস্তুতি নিয়ে নিবো ম্যাম, সব প্রস্তুতি নিয়ে নিবো, লাস্টে ডাক পাবো না, তখন আফসোস আর হয়ে যাবে। না সব না, কিছু কিছু নিতে থাকো টুকটাক টুকটাক। পরে অত সময় থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, ইন্টারভিউটা কি প্রত্যেকটা জোনে হবে না কলকাতাতে হবে? প্রবাবলি কলকাতা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আগের বারই তো যে যার জোনে হয়েছিল। কিন্তু আগেরবার তো তবে স্কুল শিক্ষা দপ্তর কি এত লাখ মানে এত লাখ হবে না তো, ইন্টারভিউতে তার এত লাখ থাকবে না। তবে না হলেও তো মিনিমাম মিনিমাম ম্যাডাম 50,000 গায়ে তো ক্যান্ডিডেট যাবে না, 50-60,000। হ্যাঁ সেটাই, তবে আলাদা আলাদা দিন থাকবে, অথবা একদিনেও বিভিন্ন জেলায়ও হতে পারে, সেটা তো হ্যাঁ, ডিসিশন। জোনে হতে পারে, হ্যাঁ হ্যাঁ। আগের বারের মতো তো এইবারে হবে না ব্যাপারটা। আর এবারে তো প্রথম মানে রিজিওনালও হচ্ছে না বিষয়টা, এবার তো অল অফ। এবার কি সেন্ট্রালাইজড হচ্ছে আপনি বলছিলেন? হ্যাঁ সেন্ট্রাল, যেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এবারে কিন্তু চাকরি পেলে অল অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় ট্রান্সফারেবল, মানে যে কোনো জায়গায় বলতে। হ্যাঁ, সেটা ম্যাম আগের বারেও ছিল এটা। তবে আমার মনে হয় যে যাদের মানে মেধা তালিকার প্রথমের দিকে থাকবে তারা বাড়ির কাছাকাছি অপশন ওদের খুব একটা দূরে দেবে। আর যে খেলবে আজকে তো ছাড়া পেয়ে গেল, পার্থ। আর কিছু করার নেই। এখন আমাদের নিয়ে চলতে হবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, যাই এইসব হোক, এইসব, হ্যাঁ। কলকাতা, কোয়েশ্চেন হচ্ছে কলকাতা, কলকাতা থেকে রাজধানী কবে স্থানান্তরিত হয় দিল্লিতে? উনিশশো এগারো সালে। 1911 সালে। আচ্ছা, কন্যাশ্রী প্রকল্পে এই মুহূর্তে কত টাকা দেওয়া হয় এককালীন? 25,000। এককালীন 25,000 টাকা দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কবে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে? 2021। 2021, রাইট। প্রফেসর শঙ্কুর প্রথম গল্পের নাম কি? বোমযাত্রী ডায়েরি। বোমযাত্রী ডায়েরি। বোমযাত্রী ডায়েরি।
প্রশ্ন আসতে পারে যে আপনি অবসরে কি করতে ভালোবাসেন। ম্যাম এটা বিষয়ে কোশ্চেন আছে, এটা কি বলবো, যা বলবো তাই নিয়েই তো আবার প্রশ্ন করে দেবে না। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ওই জন্যই তো প্রশ্নটা করেছি। কি ম্যাম আমি বলবো, গাছ লাগাতে ভালোবাসি। আমিও আমিও তাই, মানে গাছ টাছ লাগাতে ভালোবাসি। এবারে তখন আবার বৃক্ষরোপণ নিয়ে কোশ্চেন করে দিলে মুশকিল। হ্যাঁ, কোথাকার কিংবা কোন রকম ম্যাম সৃজনশীল কাজকর্ম এইসব নিয়েও কাজ করতে ভালোবাসি। অর্কিড কোথাকার বিখ্যাত? বিশ্বজিৎ। অর্কিড? হুম, গাছ লাগাতে ভালোবাসো, অর্কিড কোথাকার বিখ্যাত? অর্কিড তো জানি না ম্যাম। কালিম্পং। আচ্ছা, কালিম্পংকে অর্কিডের শহর বলা হয়। বলি ভালো রান্না, মানে ভালো ভালো আইটেম রান্না করতে ভালোবাসি, এটা কি বলা যাবে? রান্না করতেও ভালোবাসি, তবে এটা শখের মধ্যে খুব একটা গ্র্যান্টেড হয় না। বই পড়া হলে তো ম্যাম হয়ে গেল, তাহলে সব একদম শুরু হয়ে যাবে প্রশ্ন। ম্যাম আমি পড়াশোনার সাথে সাথে আমি ছবি আঁকাটা করি। হ্যাঁ, এটা ভালো। একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলো। যামিনী রয়। যামিনী রায়ের নন্দন একটা বিখ্যাত বসু। আঁকার নাম বলো। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না ম্যাম। যে কোনো একটা ছবির নাম যামিনী রায়ের। সাঁওতাল জননী ও শিশু। হ্যাঁ একদম। ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখে যেতে হবে এবং জেনে যেতে হবে যে যার নাম করবে তাকে নিয়ে কিন্তু প্রশ্ন করবে। বি কেয়ারফুল। আচ্ছা, নেক্সট হচ্ছে সৈয়দ আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। একজন ভালো শিক্ষক হিসাবে যদি আপনি দেখেন যে আপনার পাড়ায় একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবং বিদ্যালয়টি অনেক সময় তুলে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেই মুহূর্তে আপনার কি করণীয়? ম্যাম বিদ্যালয়টি বন্ধ না করে দিয়ে বা তুলে না দিয়ে মানে পাড়া মানে অঞ্চলের গ্রামের যত লোকজন রয়েছে প্রত্যেককেই বোঝানো যে বিদ্যালয়ে থাকার উপকারিতা কি। স্তরে একবার কথা বলা একজন শিক্ষক হিসাবে, হ্যাঁ হ্যাঁ যে যদি হ্যাঁ, সেটা স্কুলটাকে বন্ধ না করা। করে, কারণ গ্রামের দিকে এক সেই জায়গা থেকে এলাকার অন্য জায়গার মানুষজনদের সঙ্গে একটু কথা বলা। এলাকার মানুষরা অ্যাকচুয়ালি ব্যাপারগুলো প্রশাসনিক দায়িত্বে থাকে যারা, তারাই পালন করে। অফিসাররা মানুষরা তো কিছু করতে পারবে না, তো প্রশাসনিক দপ্তরে কথা বলা, এবং সেই ক্ষেত্রে যেহেতু গ্রামের এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব অনেকটাই বেশি, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে অসুবিধা হবে। সেক্ষেত্রে যদি বিদ্যালয়টিকে যতদিন পর্যন্ত সেই স্থানে রাখাটা সম্ভব হয়, সেই বিষয়ে যদি তারা মানে সেই মর্মে তাদেরকে জানানো অব্দি যেতে পারে একজন শিক্ষক হিসেবে। প্রশাসনিক বলতে এখানে বিডিও বা এসডিও এদেরকে জানানোর ব্যাপারটা তো প্রাথমিকভাবে। হ্যাঁ, এবং হ্যাঁ, স্কুল ম্যাম যে এসআই এই অফিস যেগুলো থাকে সেই। স্কুলে। হ্যাঁ ম্যাম বলো। এই ফুল ফর্ম গুলো, এসটিও, বিডিও, আরো যে ফুল ফর্ম গুলো আছে কিছু কিছু, এগুলো একটু দেবেন, এগুলো ফুল ফর্ম গুলো। লিখে নাও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক উন্নয়ন আধিকারিক হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্টাল অফিসার।
ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও। এসডিও হচ্ছে সাব ডিভিশনাল অফিসার। ব্লক উন্নয়ন আধিকারিক বাংলায়। আমি এটা বাংলাতে বলবো না ইংলিশেই বলবো, মানে যদি বিডিও ফুল ফর্ম জানতে চাই তাহলে কি বলবো? ব্লক ইংরাজিতে ডেভেলপমেন্ট বলবো, অফিসারই? ইংরাজিতে বলবো। আচ্ছা, ঠিক আছে। নিজের জেলার জেলা শাসকের নাম দেখে যাবে প্রত্যেকে, না জানলে বলবে, আমি দিয়ে দেবো। দিয়ে দেবেন, একটু দিয়ে দেবেন। হ্যাঁ, নিজের যে জায়গায় গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত প্রধান, যদি সেটা মিউনিসিপ্যালিটি হয় তাহলে তার চেয়ারম্যান। আচ্ছা, যে জেলায় প্রত্যেকে আছো সেখানে কটা এমপি সিট রয়েছে, কটা মানে বিধানসভা কেন্দ্র রয়েছে, কটা লোকসভা কেন্দ্র রয়েছে জেনে যেতে হবে। কটা ব্লক রয়েছে, কটা গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রত্যেকের লিস্ট আমাকে দিয়েছো, আমি লেখা আছে তোমাদের ওই নোটটাতে, তবু আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এগুলো প্রশ্ন আসবেই, মানে এগুলো আসেই, সাধারণত জিজ্ঞাসা করে। ছাত্ররা ভুল উত্তর দিলে একজন শিক্ষকের কি করণীয়, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? ব্যাপারটা আরো ভালো করে তাকে বুঝিয়ে দেওয়া, বিষয়টা হ্যাঁ, ভুলটা আগে ম্যাম ধরিয়ে দেওয়া, তারপরে সংশোধন করে, ভুলটা মানে যাতে না ভুল হয় উত্তরটাকে সেজন্য সংশোধন করে সঠিক অ্যান্সারটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, Good. উপস্থাপনা করা। সহশিক্ষকদের সঙ্গে মতান্তর হলে আপনার কি করণীয়? মতান্তর হলে ম্যাম বুঝিয়ে বলতে হবে, যেহেতু শিক্ষক সুলভ আচরণটাই এখানে প্রধান, তাই বিদ্যালয়, তাই সহযোগিতার হ্যাঁ হাত বাড়িয়ে দিতে হবে, সব সময় সঠিক সহযোগিতা করে। ফুল যদি ফর্ম খুব আমি দেব, মানে বাড়াবাড়ি হয় তখন প্রধান শিক্ষকের সাহায্য নিতে হবে ব্যাপারটাকে মধ্যস্থতার জন্য। আপনারা অনেকেই উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করেছেন, তো বলুন যে ইউজিসি কথার অর্থ কি? ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, কমিশন। কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, রাইট। সরকারি বিভিন্ন কাজে, বিশেষ করে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন রয়েছে এবং তারা গ্রামের মানুষকে সাহায্য করে সরকারের পাশে থেকে। এই এনজিও শব্দটার অর্থ কি? মানে ফুল ফর্ম, এনজিওর ফুল ফর্ম। হ্যাঁ, কি হচ্ছে একটা সংস্থা ম্যাম? ফুল ফর্মটা কি? ফুল ফর্ম অনেকে বলে না মেয়েরা এনজিওতে চাকরি করে, তো ফুল ফর্মটা ম্যাম নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। হ্যাঁ, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আচ্ছা, আগামীকাল প্রত্যেকে রেডি করবে খেয়া, আগামীকাল প্রত্যেকে রেডি করবে খেয়া আর নব নব সৃষ্টি, এই দুটো, বেশি আর কিছু না। খেয়া আর নব নব সৃষ্টি, এই দুটো রেডি করবে ডেমনস্ট্রেশনের জন্য। আর
ঠিক আছে, এটা ম্যাম টাইমিং কত বললেন? 5 থেকে 7 7:30 মিনিট তো? 7:30। হ্যাঁ না না, এমনি ওই ডেমনস্ট্রেশনের ওই যে টাইমিংটা কত হ্যাঁ, বলছিলেন? ম্যাক্সিমাম এই মুহূর্তে 5 থেকে 10 মিনিটই না, এর থেকে বেশি নয়, কারণ ওরা কম আচ্ছা। সময়ই দেবে। ম্যাম একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বল। বলছি ক্লাসে পড়াতে পড়াতে কোনো স্টুডেন্ট যদি ভুল উত্তর দেয় তাহলে সেক্ষেত্রে আমি তখন শিক্ষিকা হিসেবে আমি তাকে কি বলবো, যে তোমার উত্তরটা ভুল হয়েছে বা তোমার উত্তরটা হয়নি, না কি বলবো ম্যাম তখন? আচ্ছা, যদি সাপোজ তুমি কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করেছো এবং সে সঠিক উত্তর দিতে পারেনি, তাহলে তাকে তুমি নিশ্চয়ই বকাঝকা একেবারেই করবে না। সেক্ষেত্রে তাকে ভুল হয়েছে নয়, বিষয়টা হলো যে এই প্রশ্নের উত্তরটা আহ, সঠিক হবে এইটা, এইভাবে বলবে, ঠিক আছে? ভুল হয়েছে এটা বলবে না, বলে যে সঠিক হবে এটা এবং কেন হবে সেটা তুমি তাকে অবশ্যই কারণটা বিশ্লেষণ করবে। সঠিক ঠিক উত্তর আছে এবং কারণটাকে বিশ্লেষণ করবে অবশ্যই। আমি বলছি ম্যাম, ওখানে তো পড়াতে তো ওরা কি মেনশন করে দেবে, আমার মনে তো নিজের মতো করে পড়াতে হবে যে কোনো বিষয়ের উপর। মেনশন করে দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, নিজের মতো পড়াতে দিতে পারে, কোনো ঠিক নেই। মেনশন যদি ওখানে কি বলছি আমি, যদি নিজের মতো পড়াতে না দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু একটা সাথে দেবে, যে যেটা দেখে তুমি পড়াতে পারবে, যদি মেনশন। হ্যাঁ সেটাই, হ্যাঁ। তবে যদি না তো সেটা তুমি তোমার মতো করেই পড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। কেন টেক্সট বাদ দিয়ে ব্যাকরণ তো পড়ানো যায়? হ্যাঁ, সবকিছুই পড়ানো যায়, পাল্টা প্রশ্ন কিন্তু আসবে, একটু রেডি হয়ে থাকবে। কি বললাম? পাল্টা প্রশ্ন আসবে, পাল্টা প্রশ্ন। হ্যাঁ, যেটা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে, এমন ভাবে পড়তে হবে এটাই। হ্যাঁ, কিছুটা শোনবার পরই 3-4 মিনিট শোনবার পরেই প্রশ্ন করতে শুরু করবে। আমি সবটাই করব, সাধারণত টেক্সট এবং ব্যাকরণের উপরেই সকল বিষয় থাকবে এবং বাদবাকিগুলো খুব একটা অন্য নেবে না। ও সাহিত্যের ইতিহাস রয়েছে, সাহিত্যের টেক্সট খুব একটা কেউ নেয় না। বেশি সাহিত্য ইতিহাসে জিজ্ঞাসা করবে, সব প্রফেসর না সব কলেজে। হ্যাঁ জিজ্ঞাসা করবে, কিন্তু ওই ডেমনস্ট্রেশনে সাহিত্যের ইতিহাস খুব কম পাবে, ও পড়াবে না সাহিত্যের ইতিহাস। না, সাহিত্য ইতিহাস পড়ানো যাবে না, মরে যাবো তাহলে। ডেমনস্ট্রেশনেও কি সাহিত্যের ইতিহাস দেওয়া যায়? কিসে ডেমনস্ট্রেশনে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না, ওরকম তো কোনো কিছু কিন্তু ফেঁসে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি, সেটা মানে তো অনেক কিছু একজনের সম্পর্কে, এক গাদা। একজনের সব, সেটা তো অনেক আরো বেশি করে জানতে হবে ওটা দিয়ে, মানে সব কটা কিছু পড়তে হবে, যাকে নিয়ে দেওয়া হবে তার সম্পর্কে তো আমার সব মনে কটাই হয় ম্যাম পড়তে হবে। পদ্যটাই ঠিক হবে না সব হ্যাঁ, থেকে? টেক্সটই পদ্য, বেশি ভালো। কবিতা এগুলোই ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করো। ম্যাম ওই বিএড এর যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো একটু পাঠাবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে বিএড এর যে প্রশ্নগুলো রয়েছে সবার আগেই বলবো, যেমন বিএড রিলেটেড যে বইগুলো রয়েছে সেই বইগুলো খুব গুরুত্বপূর্ণ, তার যে ফুল ফর্ম গুলো রয়েছে সেইগুলো। আচ্ছা। হ্যাঁ, এই যে এনসিটি এসব ফুল ফর্ম গুলো একটু পাঠাবেন ম্যাডাম। হ্যাঁ মুদালিয়ার কমিশন কি কি সব হ্যাঁ, দেবো কমিশন হ্যাঁ গুলো আছে হ্যাঁ, সব ভুলে গেছি ম্যাম। শিক্ষা সংক্রান্ত কমিশন টমিশন সবকিছু। থর্নডাইকের তত্ত্ব বা শিখন সংক্রান্ত যে তত্ত্বগুলো হ্যাঁ, হয়, কে কোনটা তারপরে ম্যাম শিক্ষণ আর শিখন মধ্যে যে পার্থক্য ওইটাও ভুলে গেছি। শিক্ষণ আর শিখন, শিখন হচ্ছে যে শিখছে, আর শিক্ষণ হচ্ছে একজন শিক্ষক, শিক্ষক তিনি শেখাচ্ছেন, সেটা হলো শিক্ষণ। আর একজন ছাত্র বা ছাত্রী যেটা কয় মধ্যনের শয়ে দন্তন্য ওইটা হচ্ছে যে শিখছে তাই তো? না, বলছি এইটা যিনি শেখাচ্ছেন শিক্ষণ, শিক্ষক যিনি শেখাচ্ছেন মানে টিচার। আচ্ছা টিচার। শিক্ষক যা শিখছে এটা হচ্ছে স্টুডেন্ট। এটাতেই আসছিলাম। আচ্ছা, এলএডির ফুল ফর্ম কি?
ম্যাম কি বললেন আরেকবার ম্যাম? বলুন। LAD ফুল ফর্ম ল্যাঙ্গুয়েজ ম্যাম অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ইয়েস। Yes. মস্তিষ্কের ভাষা। এইটা হলো দরকার, এর ফুল ফর্মটা জানতে চেয়েছি। আচ্ছা, শিখনের ক্ষেত্রে একটা তত্ত্ব আছে যেটাকে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বলা হয়, এটা কার? এই তত্ত্বটা থর্নডাইক। প্যাভলভের। প্যাভলভের। প্যাভলভিচ, ইয়েস। জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটা কার? পিঁয়াজে। পিয়াজে। কোয়েহেসি। আচ্ছা, কিন্ডারগার্টেন এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত, এর প্রবক্তা কে, মানে সৃষ্টি কে করেছে? ফ্রয়েবেল। ফ্লয়েড, yes। বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে? কি ম্যাম? বুনিয়াদী শিক্ষার প্রবক্তা গান্ধীজি। গান্ধী। এগুলো জানতে হবে। এবার হচ্ছে এক এক করে আসবো, এগুলো বলবো যে আচ্ছা আমাদের যে স্কিল কিনা যাকে আমরা বলি দক্ষতা, ভাষা শিক্ষার ক্ষেত্রে কটি দক্ষতা রয়েছে বা কার কার কিসের মাধ্যমে দক্ষতা হয় ভাষা শিক্ষার ক্ষেত্রে? স্কিল কটা ভাষা শিক্ষার ক্ষেত্রে, দক্ষতা কটা? সবার বিএড করা আছে। ম্যাম আরেকবার বলুন ম্যাম। ভাষা শিক্ষার ক্ষেত্রে দক্ষতা কয়টি? চারটি। ভুলে গেছি ম্যাম। চারটে। হুম হুম। শোনা, বলা, পড়া, লেখা। মনে পড়েছে? মানে হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। শোনা, বলা, পড়া, লেখা, এই চারটের মধ্যে দুটো হচ্ছে প্রকাশধর্মী আর দুটো হচ্ছে গ্রহণধর্মী, ঠিক আছে? দুটো দক্ষতা দু রকমের হয়, একটা প্রকাশধর্মী আর আর একটা হচ্ছে গ্রহণধর্মী। এবার কোনটা গ্রহণধর্মী আর কোনটা প্রকাশধর্মী? প্রকাশ মানে যার মাধ্যমে আমরা প্রকাশ করি। কার মাধ্যমে প্রকাশ করি? বলার মাধ্যমে। বলাটা। আর হ্যাঁ। লেখার মাধ্যমে প্রকাশ আর করি। শোনাটা হচ্ছে তাহলে প্রকাশধর্মী হচ্ছে বলা আর লেখা, গেল। আর গ্রহণধর্মীটা হচ্ছে কোনটা কোনটা গ্রহণধর্মী? শোনা আর পড়া, মানে শোনার পড়া। কোনো কিছু থেকে গ্রহণ করছি আর পড়াটাও আমরা কোনো কিছু থেকে গ্রহণ করছি, ঠিক আছে? ম্যাম আজকে আর কতক্ষণ হবে যদি না একটু ঠিক আছে, বলেন? আজকে এই অবধিই থাকবে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই অবধি থাকলো, কালকে দুটো মাত্র পড়া দিয়েছি। ছুটির পর কিন্তু আমি কোনো মতেই তোমার কি বলে বোর্ড ছাড়া আর ভিডিও ছাড়া আমি কিন্তু অ্যালাউ করবো না, করতেই হবে। আর কালকে আমি তারপরে বলছিলাম, ঠিক আছে? ম্যাম হ্যালো ম্যাম, বলো। বলছি আমার তো বিএড এর সমস্ত কিছু বইগুলো নেই, আপনার কাছে যদি কিছু নোটস থাকে তাহলে দেবেন, মানে বিএড এর নোট দিয়ে দেবো, চিন্তা নেই, দিয়ে দেবো, এগুলো সব হ্যাঁ ওগুলো দেবেন। ঠিক আছে ম্যাম, বিএড এর নোট সব দিয়ে দেবো। ঠিক আছে। ম্যাম ওই যে প্রকল্পগুলো যে বলছেন, প্রকল্পগুলোর কি সালগুলো জানতে হবে আর কি মানে কোন বিষয়ের ওপর? সালে, হ্যাঁ। আর কোনটা হচ্ছে নোডাল দপ্তর, কোনটা নোডাল মানে হচ্ছে কোন দপ্তর ওটাকে মানে পরিচালনা করে, ঠিক আছে? ও নোডাল আচ্ছা। ও হচ্ছে কি বলেছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কোন ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় আর কি, মানে মূল হুম 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 ওটা নোট দিয়ে দেবে হুম। কালকের মধ্যে, এগুলো দিয়ে দেবে, ঠিক আছে? এই প্রকল্পগুলো। ম্যাম স্পেশাল পেপারে কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে বেশি করে? কোনটার উপরে? স্পেশাল পেপার মানে আমার তো কথা সাহিত্য, এবার কোন কোন বিষয়গুলোর উপর বেশি করে জোর দিতে হবে? নিজের সাবজেক্ট সব পড়তে হবে, সব সব। বিশেষ করে সাল, কোন পত্র পত্রিকায় বেরিয়েছে, কার লেখা, চরিত্রগুলো, এইগুলো মূল উপজীব্য এক লাইন।
আচ্ছা, বলছি আমাদের তো মানে যেটা স্পেশাল পেপারে যে উপন্যাসগুলো ছিল, মানে সেইগুলো ডিটেলসে পড়তে হবে, বাড়তি কি আর কিছু পড়তে হবে? সেগুলো ডিটেলসে পড়তে হবে না, তার থেকে আর ডিটেলসে একটু জেনে রাখলেই হবে। কারণ কার কি ছিল ওরা ওভারঅল সবার ক্ষেত্রেই জিজ্ঞাসা করবে, কারণ এটা তো ঠিক যে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কি অবশ্য জিজ্ঞেস করে নেবে যে কার কোন ইউনিভার্সিটি আছে, সেক্ষেত্রেও ধরে নেবে, ঠিক আছে। আচ্ছা। ম্যাম আমার আমার ছিল লোকসাহিত্য। ফোক লিটারেচার, ঠিক আছে, ফোকের ওপরটা আমি দেখে দিচ্ছি। আর ম্যাম ওই তো যে কথা সাহিত্য মানে আমাদের যেরকম এম মাস্টার ডিগ্রি যে যে উপন্যাসগুলো ছিল তো সেগুলো ঠিক মানে পড়তে হবে। আর এমনি বাড়তি আর কিছু উপন্যাস পড়তে হবে না তো, মানে কার কোনটা লেখা সেগুলো জানলেই হবে, তাই তো? কার কোনটা লেখা, সাল সাল কোন পত্র আচ্ছা, পত্রিকায় বেরিয়েছে সেগুলো তো, আর কোন সালগুলো চরিত্রগুলো। সালগুলো কি সব জানতে হবে নাকি ওই হ্যাঁ, মেন মেন সাল কথা? সব জানতে হবে, সাল সব জানতে হবে, মানে বাংলা সাহিত্যের ইতিহাস যেমন এসএলএসটি লিখিত পরীক্ষায় দিয়ে এসছো ওরকম সব সাল জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, বলো। যদি আমরা 9-10 টিচারে ডাক পাই, বলি যদি না মাস্টার্স আমার করা নেই, ইচ্ছাকৃত বলি, কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। বলো মাস্টার্স করা নেই, জিজ্ঞাসা যদি করে। কেন মাস্টার্স করা নেই? মানে হয়তো আছে, না বলবো, বলবো না যে না, মিথ্যা কথা বলো না। কিন্তু ওদের কাছে তো ইয়ে থাকবে, তো রেকর্ড থাকবে তো। তো থাকবে না। হ্যাঁ মতিয়া। মিথ্যে কথা বললেই ফাঁসবে। সোজা সরল বাক্য প্রয়োগ করো, তাহলেই ওদের কাছে সব আছে, পাল্টা তোমাকে কখন কি দেখে নেবে তোমার সম্পর্কে সব তথ্য নিয়েই বসেছে। ধরে নিতে হবে, না জানলেও ধরে নিতে হবে। আমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে তাহলে শুধু বীরভূমটাই বলবো নাকি? এক মিনিট বলছি, যদি তোমাকে পাল্টা প্রশ্ন করে যে কেন তুমি মাস্টার্সের কথা উল্লেখ করোনি, সেক্ষেত্রে বলবে যে স্যার এক্ষেত্রে আমি চেষ্টা করছি যে যেহেতু আমি প্রথমবার এত সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, তো আমি আমি আমার গ্রাজুয়েশন যোগ্যতাটাই রাখতে চেয়েছি, একদম সরাসরি বলি, ঠিক আছে। ফর্ম ফিল আপ করেছি তখন তো মাস্টার্স সবগুলোই দিয়েছি না, সে তো ওদের কাছে তো রেকর্ড থাকবে তো। হুম, অবশ্যই। তাহলে চোখে চোখ রেখে আর একদম স্ট্রেট স- ফরওয়ার্ড বসে পড়বে, আমি কালকে দেখি। সব কি ম্যাডাম ইউনিভার্সিটি টিচার না কোনো স্কুল টিচারও বসবে, অত যারা রিপুটেড স্কুল? টিচার বসবে না, প্রফেসররাই বসবে। আর স্কুল টিচার বসলে অবসরপ্রাপ্তরা বসবে, বয়স্ক, প্রধান শিক্ষক তারা। প্রফেসররাই বেশি বসেন ম্যাম ওখানে, হ্যাঁ, প্রফেসররাই কলেজে। বসবে, স্কুল টিচাররা বসবেন। কলেজে ঠিক আছে, আজকে এমনি থাক। ম্যাম, হ্যালো, হ্যাঁ, বল বল। বলছি আমার ডিস্ট্রিক্টটা বলছি ওই আমি কি বীরভূম সম্পর্কে বলবো? আমি যেহেতু ফর্ম ফিল আপ করেছিলাম ওই বীরভূম ডিস্ট্রিক্টেই ফর্ম ফিল আপ করেছিলাম। আর হ্যাঁ, বলছি আমি কি বীরভূমটা ভালো করে বীর দেখে যাবে। আর তো যদি পরবর্তীকালে তোমাকে দেখে কোনো কারণে প্রশ্ন করে যে যদি বিবাহিত হও, যদি প্রশ্ন করে যে বিবাহিত হুম, সূত্রে কোথায় আছো, তখন উত্তর দিলে সেটাও দেখে যাবে। কিন্তু তুমি যদি উল্লেখ নাও করতে চাও, নাও করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমায় আচ্ছা। প্রশ্ন করলে আর তখন উত্তর দিতে হবে। আর মানে কলকাতা সম্পর্কে তো কিছু বলা দরকার নেই, আমি বলবো টোটালি যে বীরভূম থেকেই এসেছি, তাই তো? হ্যাঁ, কলকাতা সম্পর্কে তুমি তো বলবে না, কিন্তু তোমাকে প্রশ্ন করবেন না এমনটা না, প্রশ্ন করতেই পারে। না, ওভারঅল আমি ওয়েস্ট তো তাহলে বেঙ্গল মানে আমি জেনে যাবে। কল না ম্যাম, আমি কলকাতাটা আমি উল্লেখই করলাম না যে আমি কলকাতাতে বর্তমানে থাকি বা কিছু, এটা উল্লেখই করলাম না আমি। না, সেসব কিছু উল্লেখ করার দরকার নেই। কিন্তু তার মানে এই নয় যে কলকাতার কোনো কিছু জিজ্ঞাসা করলো না। জিজ্ঞাসা করতেই পারে যে কলকাতায় কোনটা কোন কত সালে, সাপোজ জিজ্ঞেস করলো যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে তো এই নয় যে এটা কলকাতা মানে কি বলবো, এটা তো অল ওভার মানে ইতিহাসের কোয়েশ্চেন, এটা আর কি একটা, ঠিক আছে, জিকে কোয়েশ্চেন। 1835 সাল হতেই পারে যে প্রশ্ন আচ্ছা ম্যাম। সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেছে, এই ধরনের প্রশ্ন, এগুলো তো জিকে কম মানে পাতি প্রশ্ন। হতেই পারে যে কার এখন কিরকম টেন্ডেন্সি থাকবে, কিছুটা বলা তো যায় না। তোমার
তোমাকে উল্লেখ করার দরকার নেই যে তুমি এখন এই মুহূর্তে কলকাতায় আছো, সেসব কিছু বলার দরকার নেই। ওটাই বলবো যে আমি বীরভূম থেকেই এসেছি, তাই তাই বলবো, তাই তো? একদম একদম। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে?